গত সপ্তাহে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে একটা বিনিয়োগ সম্মেলন হয়ে গেল 3-4 দিনের, এবং বাংলাদেশের ইতিহাসে এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মাইলফলক বলতে হবে। আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিনিয়োগ উদ্যোগ তৈরি করবার জন্য অথবা উদ্যোক্তাদেরকে বাংলাদেশে আনবার জন্য বাংলাদেশের একটা বিশাল দল আমলারা, ব্যবসায়ীরা, আওয়ামী লীগ স্পন্সররা মিলে বিভিন্ন দেশে তারা পিকনিক করতে যেতেন, তারা আমেরিকাতে যেতেন, রোড শো করতেন, ইউরোপে ঘুরে বেড়াতেন এবং বিশাল বহর-টহর নিয়ে 50, 60, 100, 200 লোক নিয়ে কয়েকশো মিলিয়ন ডলার খরচ করে এসে তারা ব্যাপক আনন্দ ফুর্তি করে এসে একটা ব্রিফিং করতেন যে বাংলাদেশে প্রচুর বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে, বাংলাদেশের প্রচুর লুটপাটের সম্ভাবনা তৈরি হয়েছে। বিনিয়োগ মানে লুটপাট অর্থে পড়তে হবে। আওয়ামী লীগ যখন বিনিয়োগের কথা বলেছে আমরা লুটপাট অর্থে বুঝেছি আর কি। তো এইভাবেই হচ্ছে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে আর কি। এবং আমরা দেখেছি যে বাংলাদেশ সরকারের আওয়ামী রেজিমের এমপি মন্ত্রীরা কীভাবে দেশের টাকা লুটপাট করে বিদেশে বিনিয়োগ করেছে এবং সেইগুলোর তথ্য উপাত্ত আমরা বিভিন্ন ফর্মে এখন দেখতে পাচ্ছি। তো এই উদ্যোগকে, এই বিনিয়োগ সম্মেলনকে আমরা স্বাগত জানাই, কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা মনে করছি যে মধ্যম আয়ের দেশ হবার যে একটা ফাঁদে বাংলাদেশকে ফেলা হয়েছে আওয়ামী সরকার এবং আমাদের যারা বিদেশি শত্রুরা আছে তারা মিলে, তাদের এই ফাঁদে যদি আমরা পড়ি তাহলে বাংলাদেশের যে কারণে বাংলাদেশে আসলে বিনিয়োগ হয়েছে, যেই কারণে বাংলাদেশের পণ্য সারা দুনিয়াতে সুলভ মূল্যে রপ্তানি হতে পারছে, ঠিক সেই জায়গাগুলোতে আমাদের অবস্থান দুর্বল হয়ে যাবে। তো সেখানে আমরা বারবার বোধ করেছি যে মধ্যম আয়ের দেশ হবার যে ফাঁদ, এটা একটা ষড়যন্ত্র আওয়ামী লীগের মাধ্যমে আমাদেরকে করানো হয়েছে। সার্কভুক্ত যে দেশগুলো আছে এই দেশগুলোর ভিতরে বাংলাদেশ সবচেয়ে বিজনেস ফ্রেন্ডলি এবং কম্পিটিটিভ, এবং এই জন্য দেখবেন যে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি এখানে ডেভেলপ করেছে, ফ্লারিশ করেছে। আমাদের শিল্পটা আমাদের বিনিয়োগের এবং রপ্তানির একটা কেন্দ্রবিন্দু পরিণত হয়েছে ইউরোপ আমেরিকাতে, যেটা কিন্তু অন্যান্য দেশগুলো হতে পারে নাই। আমরা ভারত থেকে তুলা আনি ঠিক, কিন্তু ভারত নিজের তুলা দিয়ে কি গার্মেন্টস ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে পেরেছে? পারে নাই। তুলা কিন্তু পাকিস্তানেও হয়। পাকিস্তান কি এই শিল্পটা ডেভেলপ করতে পেরেছে? পারে নাই। কারণ হচ্ছে মধ্যম আয়ের দেশ হবার যে আইডেন্টিফিকেশন, এইটা জাতিসংঘ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে একটা লম্বা তর্ক ছিল যে বড়লোকের দেশ এবং গরিব দেশের ব্যবসা বাণিজ্য শর্ত কি আসলে একরকম হওয়া উচিত কিনা। সেই শর্ত আলোচনার উপরে ভিত্তি করে 1971 সালে গিয়ে জাতিসংঘ সিদ্ধান্ত দেয় যে না, অর্থনৈতিক মানদণ্ড তৈরি করতে হবে। অনুন্নত দেশ, উন্নয়নশীল দেশ এবং উন্নত দেশ, এবং এদের ভিতরে ট্যারিফ, সুযোগ সুবিধা, ওয়ার্ল্ড ব্যাংক, IMF এর ঋণ দেওয়া, ঋণের শর্ত, সুদের হার, এগুলো সব বিবেচ্য বিষয় হবে। তো বাংলাদেশ সরকার আপনার 71 সালের পরে, দেশ স্বাধীন হওয়ার পরে এটা নেগোশিয়েট করে, এবং এখানে শেখ মুজিবের সরকারের একটা অবদান আছে, কৃতিত্ব আছে, তাজউদ্দিন আহমেদের পার্টিকুলারলি, যে বাংলাদেশকে অনুন্নত দেশের ক্যাটাগরিতে ফেলা। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা কিন্তু এই সুবিধাটা কখনো পায় নাই। তারা জন্ম থেকেই হচ্ছে মধ্যম আয়ের দেশ। এই জন্য সারা পৃথিবীতে বাণিজ্য সুবিধা যেটা পাওয়া, রপ্তানি সুবিধা পাওয়া, ট্যাক্স ফ্রি রপ্তানি করতে পারার যে সুবিধা, অল্প ঋণে IMF, ওয়ার্ল্ড ব্যাংক থেকে সুদ পাওয়া, ঋণ পাওয়া, এই জায়গাটার সুবিধা তারা কখনো পায় নাই, বাংলাদেশ পেয়েছে। 75 সালের পর থেকে বাংলাদেশ পেয়েছে, এটা নেগোশিয়েট করেছে। কিন্তু এই সুবিধাটা আমাদের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি প্রচণ্ড রকমভাবে কাজে লাগিয়েছেন এই সুবিধাটা। এবং এই সুবিধাটা থাকার কারণেই যেটা হয়েছে, দক্ষিণ কোরিয়া তখন আমাদের গার্মেন্টস শিল্পে বিনিয়োগ করে। বাংলাদেশে গার্মেন্টস শিল্পের জনক বলতে গেলে কিন্তু দক্ষিণ কোরিয়াকে বলতে হবে, যারা আমাদেরকে সাহায্য করেছে, আমাদের গার্মেন্টসের কর্মীদেরকে প্রশিক্ষিত করেছে, আমাদের ম্যানেজমেন্টের লোকদেরকে বিভিন্ন জায়গাতে নিয়ে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেছে। সেই বাস্তবতাগুলোতে আমরা দেখেছি যে এই সুবিধাটা নিয়েছে হচ্ছে আপনার ওই 75 পরবর্তী যে আমাদের যে অবস্থানটা আমরা পেয়েছি, যে আমরা গরিব দেশের অনেক অন্যায় WTO যেটা আছে, বিশ্ব বাণিজ্য সংস্থা, এটা নেয় না। আপনি পরিবেশের লঙ্ঘন করতে পারবেন, আপনি একটু প্রযুক্তি চুরি করতে পারবেন, আপনি একটু লুঙ্গি পরে দাওয়াতে চলে যেতে পারবেন, কেউ আপনার ভুল ধরবে না। এটা হলো গরিব দেশের সুবিধা। আপনি 0% অথবা 0.5% হারে ঋণ পাবেন, কিন্তু আপনি মধ্যম আয়ের দেশ হলে তা পাবেন না। তাহলে এই যে আমাদের দক্ষিণ এশিয়ার আমাদের শত্রু রাষ্ট্রগুলো যারা বন্ধু সেজে আওয়ামী লীগের ঘাড়ে চেপে আমাদেরকে মধ্যম আয়ের দেশ বানানোর আবেদন করিয়েছে, কৃত্রিমভাবে 2018 সালে নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে আমরা উত্তরণ করেছি বলে বলা হচ্ছে, এটা হচ্ছে একটা ফাঁদ, একটা ষড়যন্ত্র, আমাদের দেশের অর্থনীতিকে ধসে ফেলার ষড়যন্ত্র। অতএব বিনিয়োগ সম্মেলনকে আমরা স্বাগত জানাই, কিন্তু বিনিয়োগ সম্মেলনটা সফল হবে না, সারা দেশ বিদেশ থেকে বিনিয়োগকারীরা আসবে না যদি না আমরা এই মধ্যম আয়ের ফাঁদ থেকে বের হয়ে না আসি। কারণ কোনো বিনিয়োগকারী যদি জানে যে আগামী বছর নভেম্বর মাসে এখানে সুদের হার বেড়ে যাবে, এখানে আমি কোনো পণ্য যদি আমি তৈরি করি, এটা রপ্তানি মার্কেটে আমাকে অনেক বেশি শুল্ক দিয়ে ঢুকতে হবে, তখন সে কেন ভিয়েতনাম থেকে এখানে আসবে, কম্বোডিয়া থেকে এখানে আসবে, থাইল্যান্ড থেকে এখানে আসবে, চায়না থেকে এখানে আসবে? কারণ একই রেটে তাকে ওখানে প্রতিযোগিতা করতে হচ্ছে। তাহলে আমাকে এখানে আসবে হচ্ছে বিকজ আমি
অনুন্নত রাষ্ট্রের ক্যাটাগরিতে আছি এবং দুনিয়ার বিভিন্ন সুযোগ সুবিধা আমি পাই। অতএব ওই সুবিধাটার জন্যই হচ্ছে সারা দুনিয়ার বিনিয়োগকারীরা গত 55 বছর বাংলাদেশে এসেছে। অতএব ওই সুবিধাগুলো যদি না থাকে তাহলে নতুন করে বিনিয়োগকারীরা আসবে না বাংলাদেশে। অতএব বিষয়টা যতটা না রাজনৈতিক, তত বেশি হচ্ছে ভূ রাজনৈতিক, তত বেশি হচ্ছে আমাদের অর্থনৈতিক যে পরিকল্পনা আছে সেই জায়গাতে। এই জন্য আজকে এবি পার্টির সম্মেলনে প্রেস ব্রিফিং থেকে আপনার এই দাবিটা জানানো হয়েছে অত্যন্ত ন্যায্যভাবে, যে এবি পার্টি এবং আমরা মনে করি না যে মধ্যমায়ের দেশের এই ফাঁদ থেকে বের হয়ে আসতে না পারলে এই ধরনের আপনার এই বিনিয়োগ সম্মেলন কোনো কাজে দেবে। আরও কয়েকটা বিষয় আছে দেখেন, বাংলাদেশে যে যে তথ্যের উপর ভিত্তি করে হাসিনা সরকার মধ্যমায়ের দেশ হওয়ার জন্য আবেদন করেছে, এই প্রত্যেকটা তথ্য হচ্ছে ফ্রড, জালিয়াতি। কোন কোন জায়গায় জালিয়াতি? প্রথম জালিয়াতি হচ্ছে আমার আসলে জনসংখ্যা কত আমরা জানি না, বলা হচ্ছে 16,90,00,000। কিন্তু আপনি যদি স্কুলে বাচ্চাদের এনরোলমেন্ট দেখেন, আমাদের ভোটার সংখ্যা দেখেন, টিকা কি পরিমাণ বাচ্চারা নিচ্ছে দেখেন, কি পরিমাণ স্কুল ড্রপ আউট হচ্ছে প্রাইমারি স্কুলে 6, 7, 8-এ, এর প্রত্যেকটা যদি যোগ করেন আমার জনসংখ্যা 16-17 কোটি হওয়ার কোনো কারণ নাই। এটা মিনিমাম 20 থেকে 22 কোটি হইতে হবে, আদারওয়াইজ এই হিসাবটা মিলছে না। তো তাহলে সরকার এটা কেন করেছে? কারণ সরকার একটা মিথ্যা জিডিপির সাইজ তৈরি করেছে, $450 বিলিয়ন। আমরা মনে করি না আমাদের জিডিপির সাইজ এত বড় না, 400 বিলিয়ন, $350 বিলিয়ন হইতে পারে। তাহলে যদি ধরেন কারো পরিবারের সদস্য 5 জন হয় আর মাথাপিছু আপনার টোটাল পরিবারের মাসের ইনকাম যদি 20 টাকা হয়, তাহলে গড় ইনকাম কিন্তু সবার 4 টাকা হয়। কিন্তু কারো পরিবারের সদস্য যদি 10 জন হয় আর মাথাপিছু আয় যদি 10 টাকা হয়, তাহলে কিন্তু গড় ইনকাম 1 টাকা হয়ে যাচ্ছে, 2 টাকা হয়ে যাচ্ছে। তাহলে এই বাস্তবতায় মাথায় রাখতে হবে যে আমার জনসংখ্যার সাইজ এবং আমার টোটাল অর্থনীতির সাইজটা হচ্ছে একটা মিথ্যাচার, একটা জালিয়াতির সংখ্যা। এটা আওয়ামী লীগ ইচ্ছা করে করেছে যেন এটা ভাগ করলে পরে আমার মাথাপিছু আয় $3,000 হয়। আসলে আমার মাথাপিছু আয় $1,000-1,200 বেশি হওয়ার কারণ নাই। দেশের 80% মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে। আপনি যদি সিপিডির হিসাব ধরেন, যে কোনো বাজার ইনফ্লেশনের প্রাইস হাইক ধরেন, ন্যূনতম পণ্য ক্রয় বিক্রয়ের বাস্তবতাগুলো ধরেন, আমার দেশের 80% মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে। তো এখন বিদেশি বিনিয়োগকারী কেন আসে? বিদেশি বিনিয়োগকারী আসে হচ্ছে 2-3টা কারণে। যে আমি যে দেশে যাচ্ছি এই পণ্যটা ওই দেশে কিনবার মতো অনেক লোক আছে, ক্রয় ক্ষমতা আছে, এমন অনেক কোটি কোটি মানুষ আছে। এখন আপনি ধরেন একটা বিদেশি কোম্পানি বাংলাদেশে এসে ফ্রিজ বানাবে, টেলিভিশন বানাবে, গাড়ি বানাবে। এই গাড়ি কেনার সক্ষমতা সম্পন্ন লোক কয়জন আছে? বাংলাদেশের সরকার বলছে এটা কোটি কোটি আছে, আসলে তো কোটি কোটি নাই, কয়েক লাখ হতে পারে। কয়েক লক্ষ মানুষ শুধু গাড়ির মডেল চেঞ্জ করছে, গাড়ির রাস্তায় গাড়ি ভরে গেছে। তো সেই জায়গায় দেখতে হবে জনসংখ্যার সংখ্যাটার সাথে ক্রয় ক্ষমতার সক্ষমতা একজন বিনিয়োগকারীর জন্য গুরুত্বপূর্ণ তথ্য। এই তথ্যে আমাদের ঘাপলা আছে এবং এই মিথ্যা ঘাপলা দিয়ে আপনি লং টার্মে বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করতে পারবেন না, কারণ তারা এটা 10টা সোর্স থেকে চেক করবে, টেস্ট করে তারা এখানে সিদ্ধান্ত নেবে। এরপরে দেখেন আমাদের জ্বালানি ঘাটতি আছে। আপনি যে বিনিয়োগকারী আনবেন, আমাদের নিজস্ব বিদ্যুৎই এনাফ না। যদিও কুইক রেন্টালের নামে বলা হয়েছিল আমাদের নাকি 29,000 মেগাওয়াট আছে, কিন্তু আমাদের 14-15,000 মেগাওয়াট উৎপন্ন হয় না প্রতিদিন। তাহলে আপনি যে এক্সট্রা বিনিয়োগকারীদেরকে আনবেন, তাদেরকে আপনি বিদ্যুৎ থেকে দেবেন? আপনার কোনো ইনফ্রাস্ট্রাকচার আছে, বাস্তবতা আছে? আপনার গ্যাসের ঘাটতি আপনার নিজের আছে, আমার এলএনজি আমদানি করে আমার বাসায় বাড়িতে কিনতে হচ্ছে। তাহলে আপনি যে নতুন ব্যবসায়ীরা আসবে তাদেরকে আপনি গ্যাসের লাইন থেকে দেবেন? বর্তমানে যারা দেশীয় ব্যবসায়ী আছে তারাই অভিযোগ করছে যে আমরা বিদ্যুৎ পাচ্ছি না, গ্যাস পাচ্ছি না, তেল পাচ্ছি না, কয়লা পাচ্ছি না। তাহলে আপনি স্থানীয় বিনিয়োগকারীদেরকেই এই সুবিধাটা দিতে পারছেন না, বিদেশি বিনিয়োগকারীরা আসলে এই প্রেশারটা তো আরও বেড়ে যাবে, তখন এটা কী হবে? অতএব এই যে জ্বালানি অনিশ্চয়তা আছে সেটাকে তো অ্যাড্রেস করতে হবে, আমাদের এই চ্যালেঞ্জটাকে অ্যাড্রেস করতে হবে। আমাদের আর একটা সমস্যা আছে দেখেন, কর্পোরেট ট্যাক্স। বাংলাদেশে ধরেন ব্যাংক 40% পর্যন্ত ট্যাক্স দেয়, কোনো জায়গায় ব্যবসায়ীরা 20, 25, 30, 32, 35% ট্যাক্স দেয়। 40% প্রফিটের যদি আপনার ট্যাক্স, রাষ্ট্রকে ট্যাক্স দিতে হয় ইনকামের, এরপরে সেই কোম্পানি কত টাকা প্রফিট করবে? তাহলে তার প্রফিট মার্জিন কত বেশি হইতে হবে? তো একজন সম্ভাব্য বিনিয়োগকারী যদি দেখে যে আমাকে 40% ট্যাক্স দিতে হবে, 15% ভ্যাট দিতে হবে, তাহলে আমার 55% চলে গেল। এরপরের ইনকামের উপরে আমি কিভাবে লাভ করে আমি আমার ওই টাকাটা ডলারে ট্রান্সফার করে আমি আমার দেশে নিয়ে যাব? আপনার দেশে ডলারও তো নাই, ডলারের সংকট চলছে। তাহলে এই চ্যালেঞ্জগুলোকে তো আমাকে তো অ্যাড্রেস করতে হবে। যে আমি যখন বিনিয়োগকারীকে বলছি যে বাংলাদেশে আসেন, বিনিয়োগের সম্ভাবনা আছে, সম্ভাবনার এই জায়গাগুলোকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। ঋণের একটা ঝামেলা আছে।